আজকে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী, নবম দশম শ্রেণীর আছো, যারা ফাইনাল পরীক্ষা দিবে আর কি, তাদের জন্য। নবম শ্রেণীর ফাইনাল এবং দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা যারা দিবে, বিশেষ করে তাদের জন্য। তারা এই চ্যাপ্টারটা সম্পূর্ণ ধারণা নিতে পারবে, এই চ্যাপ্টারটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবে। এইখানে আমি তোমাদের ৩টা অঙ্ক দিছি। এই ৩টা অঙ্কের বাহিরে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসবে না। যদি প্রশ্ন হতে হয় এই ৩টা অঙ্কের মধ্য থেকেই হইতে হবে। তবে এখানে আমি একটা অঙ্ক দিইনি, তা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত প্রায়। তো এই জন্য তৃতীয় অধ্যায়ে আমি ওইটা নিয়ে আলোচনা করবো, এই জন্য দ্বিতীয় অধ্যায়ে আর আমি ওইটা রাখি নাই। তবে দ্বিতীয় অধ্যায় এই যে অঙ্ক এখানে ৩টা আমি দিলাম, এই ৩টা অঙ্ক যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে বুঝতে পারো, করতে পারো, তাহলে তারা এই দ্বিতীয় অধ্যায়ের যে কোনো প্রশ্নই হোক, যেইভাবেই করুক, তোমরা এর বাহিরে আর কোনো প্রশ্ন পাবে না, অথবা এর বাহিরে কোনো কঠিন প্রশ্ন আমি যা নিশ্চিত আসবে না, অথবা এর বাহিরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা যদি এই ৩টা প্রশ্ন ভালোভাবে করতে পারো, বুঝতে পারো, তাহলে তোমরা অবশ্যই আমার মনে হয় ১০ নম্বর নিশ্চিত পাবে, যদি ভালো করে বুঝতে পারো, ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। ইনশাল্লাহ তোমরা ১০ নম্বর নিশ্চিত পাবে। আচ্ছা, ১ নম্বর প্রশ্নে আছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাহাত এন্টারপ্রাইজের ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। কি কি হয়? সেপ্টেম্বর ১ তারিখে বলা আছে ব্যবসায় মূলধন বিনিয়োগ ৫ লক্ষ টাকা। আমরা একটু জাবেদাগুলোর সাথে সাথে শিখে নিব, যাতে হয় কি আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়। ব্যবসায় মূলধন বিনিয়োগ কে করেন? মালিক করেন। আমরা জানি মালিকের ব্যবসা সম্পূর্ণ আলাদা। যারা বেসিক ক্লাসটা করেন তারা বেসিক ক্লাসটা করে নিও। বেসিক ক্লাসটা করলে হবে কি, তুমি এই ধরনের প্রশ্ন তোমার মাথায় আর আসবে না। আর তাহলে তুমি সব ক্লিয়ার থাকবে, জাবেদারা তুমি ক্লিয়ার হবা। জাবেদার আম, যে একটা ফুল ক্লাস আছে আমাদের, সেই ক্লাসটা যদি দেখো তো জাবেদাগুলো ক্লিয়ার হবে আল্লাহর রহমতে। আর জাবেদার একটা ১৫ মিনিটের একটা ভিডিও আছে, সেটাও যদি তোমরা দেখো, আমার ইউটিউব প্লেলিস্টে আছে, ওইখান থেকে যদি দেখো তাহলে তুমি আমার মনে হয় যে জাবেদা সম্পর্কে তোমার সমস্যা আর থাকবে না। তো ওইখানে আমি ডেসক্রিপশনে এই ভিডিও দুইটার লিঙ্ক দিয়ে দেবো রে। তো দেখি এখানে, ব্যবসায় যদি মূলধন নিয়োগ করে মালিক ৫০,০০০ টাকা, এর জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এর কারণ কি? তোমার ক্যাশে তো আগে টাকা ছিল না। আমরা যে হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, আমরা ভাববো নিজেদেরকে ক্যাশিয়ার। তো ব্যবসায় যদি মূলধন বিনিয়োগ করে, জাবেদা হচ্ছে ক্যাশে আগে টাকা ছিল না, এখন টাকা আসলো, নগদান হিসাব ডেবিট। আর এই টাকাটা কে দিল? মালিক, এই জন্য মূলধন হিসাব ক্রেডিট। এরপরে ১০,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ, এটা কোনো লেনদেন না। ম্যানেজার নিয়োগ করলে ম্যানেজার আইসার সাথে সাথে কাজ করা শুরু করে না, আর তাকে আমি টাকাও দেই নাই। সুতরাং এটা কোনো লেনদেন না, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। সেপ্টেম্বর ৭, ধারে পণ্য ক্রয় ২০,০০০ টাকা, জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট। আমরা জানি ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, তাতে সে নগদে হোক বা ধারে হোক। হিসাব বিজ্ঞান, আমরা যে হিসাব বিজ্ঞান করি এটা হচ্ছে দুইটা ভিত্তিতে করা যায়, একটা হচ্ছে নগদ ভিত্তিক আর একটা হচ্ছে বকেয়া ভিত্তিক। আমরা বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান করি। বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানের মূল কথা, ক্রয় হইলেই ব্যয়, বেতন হইলেই ব্যয়। যদি কোনো কর্মচারী ৩০ দিন আমার হয়ে কাজ করে, তার মানে আমার বেতন নামক ব্যয়টা হয়ে গেছে। এখন তাতে আমি তাকে টাকা দেই বা না দেই, ক্রয় করলেই আমার ব্যয় হয়, আমি তাতে ধারে করি বা নগদে করি। তো ধারে পণ্য ক্রয় ২০,০০০ টাকা, ক্রয় নামক ব্যয়টা তো আমার হয়ে গেছে, এই জন্য ক্রয় হিসাব ডেবিট করতে হবে। আর যেহেতু ধারে ক্রয় করছি, ওই লোক আমার কাছে টাকা পায়, এই জন্য পাওনাদার হিসাব ক্রেডিট। সেপ্টেম্বর ১২, মালিক কর্তৃক পণ্য উত্তোলন ২৫০০ টাকা। মালিক কর্তৃক পণ্য উত্তোলন মানে হচ্ছে মালিক তার নিজের প্রয়োজনে পণ্য উত্তোলন করছে। যেমন একজন মাছ বিক্রেতা, ঘরে মেহমান আসছে, ছেলে গিয়া দাঁড়াইছে যে বাবা মাছ দাও, সে মাছ দিয়ে দিল। যদি সে মাছ দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কি হবে? তার যে পণ্যটা ক্রয় করে আনছিল, তাহলে ক্রয়ের পরিমাণ হ্রাস পাইল। ব্যবসা ভাববে কি, মালিক তুমি আমাকে টাকা দিছিলা যখন, তখন তো মূলধন ক্রেডিট করছিলে, এখন যে তুমি আমার কাছ থেকে পণ্য নিলা, মালিক তো আলাদা। এখন যে তুমি আমার কাছ থেকে পণ্য নিলা, তাহলে তুমি কি করবা? তুমি অবশ্যই তোমার মূলধন কাটবে। এখন মূলধন কি নামে কাটবে? উত্তোলন নামে কাটবে। তাহলে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট। আর সে কি নগদ টাকা নিছে? না, সে নগদ টাকা নেয়নি, সে কি নিছে? পণ্য নিছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট। কারণ এই পণ্যটা ব্যবসায় কিনে আনতে হয়েছিল, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ক্রেডিট মানে হচ্ছে ব্যয় হ্রাস। এইবারে ১৮ সেপ্টেম্বর বলা আছে, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে ২০০০ টাকা ছেলের স্কুলের বেতন প্রদান করলেন। মালিক যদি মারাও যায়, মালিকের যদি কোটি কোটি টাকা বিনষ্ট হয়ে যায়, কোনো কিছু দেখার দরকার নাই। প্রাকৃতিক দুর্যোগে মালিক একদম শেষ হয়ে গেছে, ওগুলো দেখার দরকার নাই। ওইখানে কি ব্যবসায়ের ১ পয়সাও ছিল?
ছিল না। যদি না থাকে লেনদেন হবে না একটাও। আর যদি একটা পয়সাও থাকে, মালিকের মনে করো কয়েক হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই কয়েক হাজার কোটি টাকার মধ্যে 1 পয়সা ছিল ব্যবসায়ের, তাহলে ওই 1 পয়সার জাবেদা দিতে হবে। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই মানে মজার সিস্টেম। কিন্তু এখন তার এখানে তেমন কিছু ছিল না। যদি বলা থাকতো মালিক ব্যক্তিগত তহবিল থেকে 2,000 টাকা ছেলের স্কুলের বেতন প্রদান করলেন, কিন্তু যাত্রাপথে 50 টাকা রিক্সা ভাড়া নিলেন ব্যবসা থেকে, তাহলে ওই 50 টাকার জাবেদা হইতে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বোঝা গেছে? তার মানে এটা কি লেনদেন নয়। 25 তারিখে বলা আছে পাওনাদারকে পরিশোধ 18,000 টাকা। আচ্ছা, ওই যে তুমি ধারে ক্রয় করছিলে, এখন কি তাকে টাকা পরিশোধ করতে হবে না? অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। তাহলে তোমার জাবেদাটা কি হবে? তোমার ক্যাশ থেকে টাকা গেছে না, চলে গেছে না, আগে যা ছিল তার থেকে তো অবশ্যই কমছে। তাহলে জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন পাওনাদার কেন ডেবিট হইল? পাওনাদার ডেবিট হইল কারণ হচ্ছে পাওনাদার আমার দায়, দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট। দায় আয় মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে ডেবিট, আর বৃদ্ধি পাইলে ক্রেডিট। এইবারে আমরা আসি বিজ্ঞাপন প্রদান। বিজ্ঞাপন প্রদান 6,000 টাকা জাবেদা কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি একটু বিস্তারিত আলোচনা করলাম যাতে যারা একটু দুর্বল আছে, যেহেতু দ্বিতীয় অধ্যায়টা দুর্বল আছে, তাদের এখানেই শেষ হয়ে যায় ঝামেলাগুলা। এরপরে আসি প্রশ্ন, রাহাত এন্টারপ্রাইজের নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় করো। অনেক কঠিন একটা প্রশ্ন, তাই না? মোটেও না। নিট পাওনাদার, নিট ক্রয়, নিট দেনাদার, এর মানে হচ্ছে এগুলো তুমি আস্তে এর সাথে পরিচিত হয়ে যাবা। এই নিটের সাথে যদি হিসাব বিজ্ঞান তুমি নিয়েই ফেলাইছো, তো নিট পাওনাদার এর মানে হচ্ছে পাওনাদারের সাথে যা যা যোগ হবার তা যোগ হবে, যা যা বিয়োগ হবার তা বিয়োগ হবে, তারপর যেটা থাকবে ওইটা হচ্ছে নিট পাওনাদার। ঠিক যেমন তোমার কাছে মনে করো তোমার মা 100 টাকা দিয়ে দিল বা সকালবেলা, যে বাবা যাও যাত্রাপথে ওই স্কুলে যাও, কিছু খাইয়া দেয়া নিও, আর যা টাকা ফেরত আসে তোমার কাছে থাকে আমাকে বইলো আইসা। এখন তুমি করলা কি, 100 টাকা নিয়ে গেলা, যাত্রাপথে তোমার হইলো তোমার বড় ভাইয়ের সাথে দেখা, তোমার বড় ভাই তোমাকে 50 টাকা দিল, আর তুমি কি করছো, রিক্সা ভাড়া দিয়ে গেছো 20 টাকা, আর স্কুলে বসে খাইছো মনে করো 20 টাকা। তাহলে তোমার কাছে তুমি মোট খরচ করলা কত টাকা? 40 টাকা। তোমার মা দিছিল 100 টাকা, তোমার ভাই দিল 50 টাকা, তোমার কাছে ছিল 150 টাকা, খরচ করলা 40 টাকা। তাহলে সবশেষ তোমার কাছে কত টাকা রইল? 110 টাকা। এটি হচ্ছে নিট। বোঝা গেছে এবার? তাহলে এবার দেখি, ধারে পণ্য ক্রয় করছিলাম কত, বলতে পারো 20,000 টাকা, আর পাওনাদারকে পরিশোধ করলাম কত? 18,000 টাকা। তাহলে তোমার কাছে এখন পাওনাদার কত টাকা পায়? 2,000 টাকা। এইটাই হচ্ছে নিট পাওনাদার। দেখো সেপ্টেম্বর 7, এখানে একটা আমরা সুন্দরভাবে এগুলো লিখবো সাজায়া, যে রাহাত এন্টারপ্রাইজের নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় করা হলো। তার এই বিবরণ টাকাটা, এটা হচ্ছে বিবরণী ছক। 3 সেপ্টেম্বর 2023, 7 তারিখ, ধারে পণ্য ক্রয় 20,000 টাকা, আর পাওনাদারকে পরিশোধ করছি 18,000 টাকা। তো পাওনাদারকে পরিশোধ 18,000 সেপ্টেম্বর 25 লিখে আমার 20,000 থেকে 18,000 গেলে রইল 2,000 টাকা। এটি হচ্ছে আমার উত্তর। খুব সহজ প্রশ্ন। এখন এখানে আর একটা প্রশ্ন হইতে পারে, সেটা হচ্ছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় করো। এইটাই বেশি আসে। এই দ্বিতীয় অধ্যায়ে এইটাই বেশি আসে, তবে এইটাও আসে, এইটাও আসে দেখা যায়। তাহলে কি আসে? লেনদেন নয়। লেনদেন নয় কোনগুলো? এই যে আমরা এখানে তখন শিখছিলাম, সেপ্টেম্বর 3, এই যে সেম একটা ছক, তার এই বিবরণ টাকা। তোমাদের একটু সুবিধার্থে বলি, হিসাব বিজ্ঞানের এই যে এটার বলা হয় বিবরণী ছক, এই বিবরণী ছকের নির্দিষ্ট কোনো সিস্টেম নাই। টাকার ঘর 2টা দাও, টাকার ঘর 1টা দাও, টাকার ঘর 3টা দাও, তোমার যেই রকম ভালো লাগে তুমি তেমন দিতে পারো। তারিখ দিলাম কেন? তারিখ আছে তাই তারিখ দিছি, তারিখ না থাকলে তারিখ দিতাম না। আর বিবরণ কি? বিবরণ ঘর হচ্ছে ব্যাখ্যার ঘর, যেখানে আমরা লেখা দেই যে আসলে কি কিসের জন্য টাকাটা এখানে লিখতেছি। এই এখন এটা নিয়ে তোমার মাথার টেনশন নেওয়ার দরকার নাই যে আল্লাহ আমি ছকটা কীভাবে আঁকবো, ছকটা কি এরকমই আঁকতে হবে কিনা, এরকমই আঁকতে হবে এমন কোনো কথা নাই। তো যেহেতু তারিখ আছে, তুমি তারিখের একটা ঘর দিবা না? অবশ্যই দিবা। বিবরণে কি থাকে? বিবরণে থাকে ব্যাখ্যা, যে তুমি কি লিখলা এখানে, কেন লিখলা, এইটা দিলা। আর টাকার ঘর আমার সুবিধার্থে আমি 2টা নিছি, তোমার সুবিধার্থে তুমি 3টাও নিতে পারো, 4টাও নিতে পারো, 5টাও নিতে পারো। বিবরণী ঘরে টাকা যত মনে চায় তত নেওয়া যায়, তবে এখানে একটা ঘর দিয়েও লেখা যাইতো। এরপরে লেনদেন নয় কোনগুলো দেখি। ম্যানেজার নিয়োগ। ম্যানেজার নিয়োগ কত টাকা? 10,000 টাকা। এটা তো লেনদেন না, কারণ ম্যানেজারকে আমি টাকা দেই নাই। সুতরাং ম্যানেজার নিয়োগে 10,000 টাকা এখানে বসলো। আর কোনটা লেনদেন ছিল না? লেনদেন ছিল না, মালিক ব্যক্তিগত তহবিল থেকে 2,000 টাকা ছেলের স্কুলের বেতন প্রদান করলেন। এই যে 2,000 টাকা ছেলের স্কুলের বেতন প্রদান করলেন, এটা হচ্ছে আমার লেনদেন নয়, ঘটনা। এই ঘটনা 2টা আমি যোগ করে দিলাম। যেগুলো লেনদেন না সেগুলো কি? সেগুলো হচ্ছে ঘটনা। এই 2টা আমি যোগ করে দিলাম, রইল কত টাকা? 12,000 টাকা। এটাই হচ্ছে আমার লেনদেন নয় তার পরিমাণ। এইবারে আসি হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। এইটা বিভিন্ন নামে থাকতে পারে। প্রমাণ করো যে এ সমান এল প্লাস ই, বা ওই,
অথবা লিখতে পারে হিসাব সমীকরণের উপর লেনদেনগুলোর প্রভাব দেখাও, অথবা লিখতে পারে উপর্যুক্ত লেনদেনগুলোর ওপর হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো বিভিন্ন নামে একই কথা বলা থাকতে পারে, আমরা ঘাবড়াবো না, আমরা ওই একটা কাজই করব, তা হচ্ছে এই ছকটা আমরা সুন্দরভাবে কইরা দেবো। এই যে এই ছকটা, দেখো এটা হচ্ছে ও আমরা তো খ করি নাই। ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে তার কারণ ব্যাখ্যা করো। ওই কর ভিতরেই তো দুইটা ছিল। খ হচ্ছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে তার কারণ ব্যাখ্যা করো। এখন লেনদেন কোনগুলো? এই ৩ আর 18 বাদ দিলে তো সবই লেনদেন, তো করি। ব্যবসায় মূলধন বিনিয়োগ 50,000 টাকা। তা আমরা জাবেদা কি ছিল? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন তার না বুঝাই, কারণ এর আগে বুঝায় করাইছে, ওইটা একটু দেখে নিও না বুঝলে। এখন তোমাদের গাইডে বিভিন্নভাবে বলা থাকে, টিচাররা বিভিন্নভাবে শিখায়, কিন্তু মূল কথা এইটা, এইভাবে যদি লেখো তাহলে শর্টকাটে লিখতে পারবা। কি এইটা মুখস্থ রাখবো, উক্ত লেনদেনের ফলে হিসাব সমীকরণের এইটা সেম রাখবা। এরপর এটা জাবেদা কি ছিল? নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। নগদ ডেবিট মানে সম্পদ বাড়ে নগদ ডেবিট হইলে, তাহলে এ বৃদ্ধি। এ হচ্ছে অ্যাসেটস, সম্পদ, তাহলে এ বৃদ্ধি। যেহেতু নগদান ডেবিট, এজন্য এ বৃদ্ধি। আর মালিকানা সত্ত্ব আমরা বলি ওনার্স ইকুইটি বা ইকুইটি, তাহলে ইও বৃদ্ধি পায়। মূলধন ক্রেডিট এর জন্য ই বৃদ্ধি পায়, তো জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান ডেবিটের জন্য এ বৃদ্ধি, মূলধন ক্রেডিটের জন্য এই বৃদ্ধি। আচ্ছা, এরপরে বলা আছে সেপ্টেম্বর ৭, ধারে পণ্য ক্রয়। এটা তো লেনদেন না, যেটা লেনদেন না সেটার আবার ওই কারণের ব্যাখ্যা দিতে যায় না, এটা হয় না। ধারে পণ্য ক্রয় 20,000 টাকা, জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিটের ফলে ই হ্রাস পায়, পাওনাদার হিসাব ক্রেডিট এর জন্য এল বৃদ্ধি পায়। তাহলে এটার আমরা কারণ লিখবো, উক্ত লেনদেনের ফলে হিসাব সমীকরণের এল বৃদ্ধি এবং ই হ্রাস পেয়েছে। আর এগুলো হচ্ছে খুব সহজ ছক। তারিখ লিখলাম, এটা লেনদেন কিনা, হ্যাঁ এটা লেনদেন, আর কারণের ঘরে করে আমি বিস্তারিত লিখা দিলাম। এরপরে আসছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন জাবেদা কি? উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। আমরা কি জানি উত্তোলন করলে ই হ্রাস পায়, মানে মূলধন হ্রাস পায়। ই মানে ইকুইটি, মূলধনকেই আমরা ই বলি, মালিকানা সত্ত্ব। তো ই হ্রাস পায় উত্তোলন করলে। আবার ক্রয় হিসাব ক্রেডিট, এর ফলে আমার কি হয়? ব্যয় হ্রাস পায়। ব্যয় যদি হ্রাস পায় তাহলে কি হয়? মূলধনের সাথে যোগ হয়। এই জন্য আমরা লিখবো উক্ত লেনদেনের ফলে হিসাব সমীকরণের ই বৃদ্ধি এবং ই হ্রাস পেয়েছে। যারা বুঝবা না তারা কমেন্টে জানাবা যে স্যার আমি এটা বুঝি নাই। এরপরে আসি 25, 18 নম্বরটা তো লেনদেন না। পাওনাদারকে পরিশোধ 18,000 টাকা। আচ্ছা বলো তো, পাওনাদারকে যদি আমি পরিশোধ করি যাবে দেখি পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, এটা তো লেনদেন। তাহলে উক্ত লেনদেনের ফলে হিসাব সমীকরণের, যেহেতু নগদান ক্রেডিট ছিল এই জন্য এ হ্রাস, আর পাওনাদার ডেবিট হয়েছে এই জন্য এল হ্রাস। পাওনাদারকে পরিশোধ করছো, পাওনাদার তো তোমার কাছে টাকা পায়নি, এই জন্য এল হ্রাস পাইছে। এল মানে লায়াবিলিটিস, দায়। আর এর জন্য তোমার নগদ টাকাও তো গেছে, এই জন্য তোমার সম্পদ হ্রাস পাইছে না, এই জন্য একবারে লিখবো উক্ত লেনদেনের ফলে হিসাব সমীকরণের এ এবং এল হ্রাস পেয়েছে। 30 নম্বরে বিজ্ঞাপন প্রদান 6,000 টাকা। এর জাবেদাটা কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হচ্ছে আমার ব্যয়, ব্যয় আর আয়ের সাথে সম্পর্ক হচ্ছে মালিকানা সত্ত্বের, তাহলে ই হ্রাস পাবে। আর নগদ ক্রেডিটের জন্য এ হ্রাস পাবে। তাহলে আমরা লিখবো উক্ত লেনদেনের ফলে হিসাব সমীকরণের এ এবং ই হ্রাস পেয়েছে। এখন এগুলো আগে লিখলাম কেন? আগে তো ই এরটা ছিল, তাহলে এ আগে লিখলাম কেন? এটার কারণ হচ্ছে হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ই। এখন এ তো আগে, তারপর এল, তারপর ই, এই জন্য ধারাবাহিকতা বজায় রাখলাম। তোমার যদি মনে চায় তুমি ই আগে দিও, তুমি এ পরে দিও, তাতে তোমার অঙ্ক কাটা যাবে না। তবে বেটার হচ্ছে সিরিয়াল মেনটেন করা। এরপরে আমরা যাই সেই হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখি। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব হচ্ছে আমার এখানে আগে জানতে হবে সম্পদ কয়টা, সেই সম্পদগুলোর নাম কি। এর কারণ হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব করতে গেলে আমার সম্পদের ঘরে সেই কয়টা ঘর হবে, সম্পদের পাশে সেই কয়টা ঘর হবে যে কয়টা আমার অঙ্কে সম্পদ আছে। আমার অঙ্কে সম্পদ আছে কয়টা? নগদ একটা, ব্যবসার মালিক নগদ টাকা দিচ্ছে এই জন্য নগদ একটা সম্পদ, এখানে আর কোনো সম্পদ নাই। আর দায় আছে কি? দেয় আছে একটা পাওনাদার। এখানে তার কোনো ধারে পণ্য ক্রয়, যে ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার আমার দায়। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন মালিকানা সত্ত্ব, এটা তো একটা ঘর হয়। আর ক্রয় হিসাব ক্রেডিট, আয় ব্যয়ের জন্য কোনো ঘর হয় না। পাওনাদারকে পরিশোধ, একটা পাওনাদার। বিজ্ঞাপন প্রদান, এখানে একটা নগদ আছে, বিজ্ঞাপন তো ব্যয়, এটা মূলধনের ঘরে যায়। সুতরাং আমার সম্পদ একটা নগদ, দায় একটা পাওনাদার, আর মূলধন একটা অটোমেটিক থাকবেই। তাহলে এখানে আমরা দেখি ঘরটা, তারিখ উদ্বৃত্ত হচ্ছে যোগ বিয়োগের ঘর। আর মানে প্রত্যেকটা লেনদেন করার পরে যোগ বিয়োগ করি আমরা।
তারপর হচ্ছে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, মানে কারবারের সম্পদ যত টাকা হবে দায় আর মালিকানা সত্ত্ব মিলেও তাই হইতে হবে। তো সম্পদের ঘরে ছিল আছে আমার নগদ, দায় ও মালিকানা সত্ত্বের দায় হচ্ছে পাওনাদার আর মালিকানা সত্ত্বে হচ্ছে মূলধন। এই আর মন্তব্য হচ্ছে দিতে হয় মূলধনের ঘরে যদি আয় ব্যয় হয়, আয় ব্যয়টা আয় হইলে লিখে আমরা যোগ করি, তো এই পাশে লিখে দিব আয়, আর যদি বিয়োগ করি ব্যয়ের জন্য তার পাশে লিখবো ব্যয়, আর যদি উত্তোলন থাকে তো আমরা উত্তোলন লিখবো, অতিরিক্ত মূলধন থাকলে অতিরিক্ত মূলধন আর কি। এখন আমরা একটু দেখি, ব্যবসায় মূলধন বিনিয়োগ করেন 50,000 টাকা, তাহলে ব্যবসায় মূলধন বিনিয়োগ করলে নগদ টাকা বাড়ে না? অবশ্যই নগদ টাকা বাড়ে। জাবেদা ছিল নগদান ডেবিট মূলধন ক্রেডিট, নগদান ডেবিট এর জন্য নগদের ঘরে টাকা বাড়ছে, মূলধন ক্রেডিট এই জন্য মূলধনের ঘরেও টাকা বাড়ছে। আমরা একটা জিনিস বলি, সম্পদের এই পাশটা বাড়বে ডেবিটে, মানে সমানের এই পাশটা বাড়বে ডেবিটে কমবে ক্রেডিটে, আর সমানের এই পাশটা হচ্ছে সম্পূর্ণ উল্টা, বাড়বে ক্রেডিটে কমবে ডেবিটে। দেখো নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, ডেবিট এই জন্য সম্পদের ঘরে বাড়লো, আবার মূলধন ক্রেডিট ছিল এই জন্য আবার এই পাশে বাড়লো। সমানের এই পাশে যদি বাড়ে অপরটা যদি এই পাশে যায় অবশ্যই বাড়বে, অথবা এই পাশে যদি কমে এই পাশেও কমবে, এই পাশে বাড়লে এই পাশেও বাড়বে। এটা হচ্ছে সমানের নিয়ম। এরপরে হচ্ছে উদ্বৃত্ত, উপরে যোগ বিয়োগ করার কিছু নাই, তাই 50,000 50,000 বৈশা গেল, মূলধনের ঘরেও 50,000 50,000 বৈশা গেল, আর এটা হচ্ছে মালিক দিছে ব্যবসায়ীর জন্য লিখলো মূলধন আনয়ন, আমরা এটা লিখলাম। এরপরে আছে 3 নাম্বার, এটা লেনদেন না। 7 নাম্বার ধারে পণ্য ক্রয়, জাবেদা ছিল ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট, বারবার বলতেছি যাতে তোমাদেরও এটা হয়ে যায়। ক্রয় হিসাব ডেবিট, ক্রয় ডেবিট তার মানে হচ্ছে ব্যয় বৃদ্ধি, ব্যয় যদি বৃদ্ধি পায় ব্যয়ের সাথে সম্পর্ক কার? মূলধনের। মূলধনের যদি ব্যয়ের সাথে সম্পর্ক হয় তাহলে মূলধন থেকে কমবে না? অবশ্যই কমবে। যেমন মনে করো তোমার বাবা প্রতি মাসে ইনকাম করে 20,000 টাকা, তুমি খরচ করতেছো, তো তুমি যদি খরচ করো তোমার বাবার টাকাটাই তো কমবে। ঠিক একেবারে তোমার স্কুলের বেতন দিল সাপোজ 1,000 টাকা, তোমার আব্বুর বেতন মাসে 20,000, সেখান থেকে 1,000 টাকা কমে গেল, তাহলে হবে কত? 19,000 টাকা। ঠিক একইভাবে মূলধন হচ্ছে 50,000 টাকা, যদি ব্যয় হয়, ব্যয় হলে তো মূলধন হ্রাস পায়, তাহলে আমরা লিখবো এখানে মাইনাস। ক্রয় হিসাব ডেবিট, এর জন্য ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে মূলধন কমে, তাহলে আমরা ক্রয় হিসাব ডেবিটের জন্য মূলধন হ্রাস করলাম। আর পাওনাদার হিসাব ক্রেডিট, আমি তো নগদে টাকা দিইনি, নগদে টাকা দিলে নগদ থেকে বিয়োগ করতাম, আমি টাকাটা দেই নাই যেহেতু, তার মানে আমার পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাইছে, সেই লোক আমার কাছে এখন টাকা পায়, আগে আমার কাছে কেউ টাকা পাইতো না, এখন একজন পাওনাদারের সৃষ্টি হইলো। তাহলে পাওনাদার হিসাব পাওনাদার হিসাব ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। আর একটা জিনিস কি দেখলাম, যদি সমানের একই পাশে পরিবর্তন হয় তাহলে একটা বাড়ে একটা কমে, আর সমানের দুই পাশেই যদি পরিবর্তন হয় হয়তো দুইটাই বাড়বে নতুবা দুইটাই কমবে। আরেকটা জিনিস, সমানের দুই পাশেই যদি পরিবর্তন হয় তাহলে সেটার নাম হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন, আর এক পাশে পরিবর্তন হইলে মানে এক পাশে বাড়বে আর একটা কমবে, তাহলে সেটার নাম হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এইবারে এখানে যে 20,000 টাকা কেন আসলো? ব্যয় করছি তাই, তাহলে এই জন্য আমরা পাশে লিখা দিলাম ব্যয় মন্তব্যের ঘরে। এরপরে আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এর জাবেদা কি ছিল? উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। দেখো এখানে একটু যে উদ্বৃত্তটা বুঝিয়ে দিই, 50,000 50,000 ছিল, তাই 50,000 বসছে, যোগ বিয়োগ করার মতো কিছু নাই, করতে পারি নাই। পাওনাদার ঘরে 20,000 ছিল, 20,000ই বসলো। এইখানে 50,000 টাকা ছিল আগে, 20,000 টাকা চলে গেল, রইল 30,000 টাকা। এখন এই 2500 টাকা কি বলছে? মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক যদি উত্তোলন করে যাবে তো হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট এর জন্য মূলধন হ্রাস পায়, আর ক্রয় হিসাব ক্রেডিট এর জন্য ব্যয় হ্রাস পায়। ব্যয় হ্রাস পাইলে কি হয়? আমার মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়। মনে করো তোমার বাবা তোমাকে 1,000 টাকা দিছে স্কুলে দিয়ে দিতে, যে স্কুল করছে কি, স্কুলে তোমার 1 মাসের বেতন মৌকুফ করে দিছে, তাহলে ওই ব্যয়টা তো তোমার হ্রাস পাইলো, তাহলে ওই টাকাটা এসে যদি তোমার বাবারে তুমি দাও, তোমার বাবা তখন ব্যয় ধরে নিয়েছিল, ব্যয় ধরে মূলধন, তো তখন তো তোমার বাবা ব্যয় ধরে মূলধন কমায় দিছিল, কিন্তু এখন তুমি কি করছো? তাকে আইসা আবার টাকাটা ফেরত দিলা, যে বাবা ব্যয়টা হয় নাই, ব্যয়টা হ্রাস পাইছে, মানে ব্যয়টা কমে গেছে আমাদের। তখন কি করলো? সে আবার তার টাকাটা তার মূলধনে বাড়ায় দিবে। ঠিক একইভাবে যখন ক্রয়ের ক্রেডিট হয় তখন ব্যয় হ্রাস পায়, ব্যয় হ্রাস পাইলে মূলধন বাড়ে। এই জন্য আমরা এই যে এটা এখানে লিখছি ব্যয়, আর ব্যয় হ্রাস পাইছে, আর এটা হচ্ছে আমার উত্তোলন। এরপরে আছে পাওনাদারকে পরিশোধ 18,000 টাকা, এর যাবে হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। পাওনাদার ডেবিট তার মানে আমার পাওনাদারের পরিমাণ হ্রাস পাবে, আর নগদান ক্রেডিট এর জন্য নগদ হ্রাস পাবে। নগদ হ্রাস পাওয়া হইল কত? 50,000 থেকে 18,000 গেল, রইল 32,000 টাকা। এখানে 20,000 থেকে 18,000 গেল, রইল 2,000 টাকা। এরপরে আমার 30 নম্বর সেপ্টেম্বর, জাবেদা হচ্ছে
সেপ্টেম্বর 30 তারিখ বিজ্ঞাপন প্রদান 6,000 টাকা। এর জাবেদ হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হচ্ছে আমার ব্যয়, ব্যয় বাড়লে মূলধন হ্রাস পায় 6,000 টাকা এখানে, আর নগদান হিসাব ক্রেডিট, নগদও আমার কমলো 6,000 টাকা। এবার আমরা যোগ বিয়োগ করি। উদ্বৃত্তের ঘরে 32 থেকে 6,000 গেল রইল 26,000 টাকা, এখানে আর কিছুই নাই, জন্য 26,000 টাকা আমি জেড টানলাম। আর এখানে 2,000 টাকা হচ্ছে আমার পাওনাদার, আর 24,000 টাকা হচ্ছে 30,000 থেকে 6,000 গেল তাই। আমার দুই পাশ মিলল, 2,000 আর 24,000 26,000। এখানে 26,000 সম্পদের পাশে, 26,000 দায় ও মালিকানা সত্ত্বের পাশে। সুতরাং আমার অঙ্কটা হইছে।